প্রিয় দর্শক, নেকটার ম্যাঙ্গো সবার জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা আজকে বিষয় হিসেবে নির্বাচন করেছি সাময়িকীর সাহিত্য, পত্রপত্রিকার সাহিত্য। সাহিত্য একটি জাতির আয়না। তার মননশীলতা, তার সৃজনশীলতা এবং তার সংস্কৃতির রূপটা আমরা এই সাহিত্যের ভেতর দিয়ে পাই। এবং সমসাময়িক কালে যে সমস্ত পত্রপত্রিকা এবং সাময়িকীর পৃষ্ঠাগুলোতে লেখাগুলো প্রকাশিত হচ্ছে, সেখানে আমরা সেই মননের প্রকাশটা পাই। এবং এই মনন হচ্ছে আমাদের জাতির আয়নাস্বরূপ। একটি ভাষা নির্মাণের সবচেয়ে বড় প্রকোষ্ঠ হচ্ছে এই সাহিত্য, সাময়িক এবং পত্রপত্রিকার সাহিত্য। আমরা জানি যে ইদানিং ফেসবুক, টুইটার, ইন্টারনেট, ওয়েবসাইট এবং অনলাইন সব কিছু এবং আমাদের টেলিভিশন চ্যানেলগুলো সব কিছু মিলিয়ে বিনোদন ভাগ হয়ে গেছে। কিন্তু তবুও মননশীলতা, জ্ঞান চর্চার এই জায়গাগুলো যদি একটি জাতির সঠিক পথে প্রবাহিত না হয়, তাহলে কিন্তু একটা অন্তঃশ্বাসশূন্য জগৎ তৈরি হবে। সেজন্য আগে থেকে আমরা সাবধান হতে চাই। এবং আমরা মনে করি আমাদের দেশে যারা চিন্তক শ্রেণী, যারা সাহিত্য এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত, তারা যেন তাদের লেখাগুলো, তাদের সৃজনশীলতাগুলোকে সঠিকভাবে, সুন্দরভাবে প্রকাশ করতে পারে। আমাদের বাংলা গান পৃথিবীর যে কোনো গানের তুলনায় শ্রেষ্ঠ। এজন্যই আমরা অনুষ্ঠানের শুরুতেই সবসময় একটি ভালো বাংলা গান দিয়ে শুরু করি। চলুন আমরা একটি গান শুনি। সোনা
শুধু দর্শক, আপনারা দেখছেন নেকটার ম্যাঙ্গো সবার জন্য অনুষ্ঠান। আমরা যাচ্ছি অল্পক্ষণ বিজ্ঞাপন বিরতিতে, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, আপনারা দেখছেন নেকটার ম্যাঙ্গো সবার জন্য অনুষ্ঠান। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, যাচ্ছি সাম্প্রতিক ভাবনা পর্বে। আমাদের দেশের একটা সংস্কৃতির বড় জায়গা জুড়ে আছে এই সাহিত্যের পৃষ্ঠাগুলো, এবং আমরা জানি যে বিশেষ সংখ্যা থেকে শুরু করে প্রতি সপ্তাহে একবার এই সাহিত্য সাময়িকীগুলো তাদের পছন্দের লেখাগুলো প্রকাশ করে, নির্বাচিত লেখাগুলো প্রকাশ করে। আর যারা এই প্রকাশের দায়িত্বে আছেন, এরকম দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে। পরিচয় করিয়ে দিচ্ছে তাদের সঙ্গে। আমার বামে আছেন মাইনুল সাহেব, তিনি দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক, নিজেও একজন লেখক। উপস্থিত আছেন জুন্নুর আইন, আমাদের দেশের একজন বিশিষ্ট কবি, এবং সেই সাথে তিনি দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক। মাইনুল, আচ্ছা, আমাদের দেশের যে সাহিত্য পাতাগুলো সাহিত্য প্রকাশ করছে, আপনার কি মনে হয় এইগুলো কোনো সাহিত্য মূল্যে এর স্থায়িত্ব কিংবা চিরায়ত কোনো রূপ আছে? এটা একটা আপেক্ষিক ব্যাপার। সাহিত্য সবসময় আমরা যেটা চর্চা করে যাই, সমকালীন সাহিত্য, যে সমসাময়িক বিষয়কে উপস্থাপন করা কবিতায়, গল্পে। আমরা যখন দেখি যে লিটল ম্যাগাজিনের আন্দোলন একসময় হয়েছে বাংলাদেশে, সেই আন্দোলন এখন প্রায় নাই বললেই চলে। কিন্তু সমসাময়িক পত্রিকায় আমরা যা লক্ষ্য করি, তার সমসাময়িক ঘটনা প্রবাহকে ধারণ করার চেষ্টা করি, অথবা আন্তর্জাতিক যে সাহিত্যের যে পরিচয়, সেটা বাংলা সাহিত্যে ছাপ আবার এক ধরনের ছাপ ফেলে, অথবা আমরা বলি যে আমাদের সাহিত্য অন্যকে প্রভাবিত করে। সব মিলিয়ে হচ্ছে এই সাহিত্য অঙ্গনটা বেশ জোরালো এখন, যেহেতু নিউ মিডিয়ার কারণে, ফেসবুকের কল্যাণে, ইন্টারনেটের কল্যাণে আমরা সারা বিশ্বের সঙ্গে সহজেই কানেক্ট। ফলে আন্তর্জাতিক সাহিত্যের সঙ্গে আমাদের বাংলা ভাষার পরিচয় হচ্ছে, আমরা বাংলা ভাষাও চলে যাচ্ছে বিশ্বের নানান দরবারে। সব মিলিয়ে আমার মনে হয় যে বাংলা ভাষার সাহিত্য চর্চা এখন অনেক আধুনিক। জন্য যে কথাটি মাইনুল বলল, যে এটা আপেক্ষিক হলেও একটা সত্য এখানে আছে, যে একটা আন্তর্জাতিক আবহ এখন আমাদের সাহিত্য পাতাগুলোর মধ্যে আছে। অর্থাৎ কে বুকার পাচ্ছে, কে নোবেল পুরস্কার পেতে পারে, কিংবা নিউ বুকার কে পাচ্ছে, আমাদের পাশের রাষ্ট্রে কারা ভালো পুরস্কার পাচ্ছে, সবগুলো আপনারা তাদের লেখাগুলো আবার অনুবাদ করে ছাপেন, এবং বাংলা ভাষার যারা বড় লেখক তাদের লেখা তো ছাপছেন। তো আমার যে কথাটা ছিল, যে এই ছেপে নতুন লেখক তৈরির ক্ষেত্রে এই সাহিত্য পাতা কোনো ভূমিকা রাখে কি? আমাদের আসলে কাজই হলো নতুন লেখক সৃষ্টি করা। তা আমরা সেটা, একটা কথা আছে বাজারে যে তরুণদের এক ধরনের অভিযোগ থাকে, তাদের লেখা কম ছাপা হয়, তারা পাঠালে তাদের লেখা ছাপা হয় না। তো এই অভিযোগটা আসলে পুরোপুরি ঠিক না। আমরা সিনিয়রদের লেখা, যারা প্রতিষ্ঠিত লেখক, এদের লেখা ছাপি, একই সাথে তরুণদের লেখাও ছাপি। এ কারণে ছাপি যে সিনিয়র যে সে দেখুক তার লেখাটার মান, এবং জুনিয়র সিনিয়র একজন আরেকজন সাথে পরিচিত হতে পারে এটার মাধ্যমে। আর সাধারণ পাঠক যারা, তারা আমার যারা প্রতিষ্ঠিত লেখক, এদের লেখার জন্যই পত্রিকাটা কিনে। এটা হলো আমার সংবাদপত্র শিল্পের একটা জায়গা থেকে আমাকে দেখতে হয়। তো অবশ্যই দৈনিক পত্রিকা লেখক তৈরির জায়গায়, এবং যেটা আপনি বললেন যে আন্তর্জাতিক সাহিত্যের যে একটা ফ্লেভার, সেটা আগেও ছিল, কিন্তু ইদানিং আরও ভালো হচ্ছে। এটা একটা সময় ছিল যে আমরা হয়তো ইন্টারন্যাশনাল সাহিত্য থেকে 100 বছর পিছিয়ে ছিলাম, তারপরে 50 বছর, এখন বড়জোর আমরা 5 বছর পিছিয়ে আছি। আমি এখানে বলবো যে আমরা আসলে পিছিয়ে নাই। আমরা ওভারনাইট জানছি যে কে নোবেল পেয়ে যেতে পারেন বা কে পেয়ে গেছেন, তার রিয়াকশন জানছি, এবং তার সাথে সাথে আপনি তার সম্পর্কে ছেপে দিচ্ছেন, তার লেখাজোখার অনুসন্ধান করতে পারছি। এবং আমাদের ফোনের কারণে যে যিনি এই বছর ধরেন নোবেল প্রাইজ পেলেন, ওনার ওই ভাষায় আমাদের দক্ষ এই জায়গায় ঢাকায় থাকুক আর অন্য দেশে অবস্থান করুক, ওনার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারছি, বলছি যে আপনি ওনার লিটারেচারের উপর লেখা দেন, ওনার লেখাজোখার উপরে ওই পাঠকেরও পড়াশোনা আছে। ফলে আমরা লেখা পেয়ে যাচ্ছি, ঝকমকে লেখা, একদম ঝটপট লেখা। দুজনের কাছে আমার এই প্রশ্ন, যে মফস্বল থেকে খাম এলে কিংবা তারা মেল করলে তাদের লেখাটা অত মানে সর্বাংশে যে গুরুত্ব পায়, এটা মফস্বলে থেকে যে সমস্ত লেখকগুলোকে তারা অভিযোগ করে যে পায় না, এটা কি সত্য? বিপুল পাঠককে লক্ষ্য করে যখন পত্রিকাটা করি, তখন এখানকার কিছু এস্টাবলিশমেন্ট সব জায়গাতেই থাকে। আমরা যারা লিটল ম্যাগাজিন চর্চা করে রেখেছি, আমরা বারবার বলেছিলাম যে এস্টাবলিশমেন্ট বিরোধী চর্চাটাকে প্রবল করাও দরকার সাহিত্যের ক্ষেত্রে। কিন্তু এটা আমরা সংবাদপত্রে বা যে মিডিয়াগুলো হচ্ছে বেশ ওয়েল এস্টাবলিশড, তাদের ক্ষেত্রে হলে এই কথাটা সবসময় প্রযোজ্য নয়, এই কারণে যে এখানে অনেক আর্থিক, সামাজিক, রাজনৈতিক অনেক ভূমিকা থাকে এবং প্রবল ভূমিকা থাকে। জন্য আপনার কাছে আমার একটু জানতে চাওয়া, যে লেখাগুলো আপনারা ছাপেন, প্রকাশ করেন, সেই লেখাগুলোর
প্রতিক্রিয়া তো নিশ্চয়ই আসে। জি। তো আপনি যতদিন সাহিত্য সম্পাদক, এর মধ্যে কোন ধরনের লেখা ছেপে আপনি তৃপ্ত, কিংবা পাঠকরা আপনাকে রিয়াক্ট করে, বলে যে এই লেখাটা খুব ভালো লাগলো? মননশীল লেখা যেটা, সেই জায়গাগুলোতে পাঠকরা বেশি অংশগ্রহণ থাকে, তারা জানতে পারে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ থাকে। আর আমি কবিতার জায়গাটা বলবো যে আমাদের আসলে দীর্ঘ একটা সময় ধরে অল্প কিছু লেখক ছাড়া, অল্প কিছু কবি ছাড়া আসলে কবিতাটা সেই অর্থে সার্বিক প্রেক্ষাপট নিয়ে আসতে পারে না। যে আমি আমার সময়, আমার রাজনীতি, আমার অর্থনীতি, এটার মধ্যে যদি আমি যাপন না করি, দূর থেকে দেখে লিখি, তাহলে কিন্তু কবিতা রক্তে মাংসে আসবে না, সেই বিষয়টা। তো আমাদের এখানে সেই ডেডিকেটেড কবি, সেই অর্থে আমি আসলেই বলবো যে আমরা ওই রকম কবিতা আমার 15 বছরের সাহিত্য সম্পাদনায় আমি পাইনি। পাচ্ছেন। তো একজন সাহিত্য সম্পাদক হিসেবে আপনার স্বপ্ন? আমি সবসময় স্বপ্ন দেখি বাংলাদেশে আরও উন্নত সাহিত্যের চর্চা হবে। এবং একটা কথা আমি সবসময় পাঠকের কাছে বা লেখকের কাছেও আশা করি, যে তাদেরকে আরও যারা আধুনিক সাহিত্যের যারা কাণ্ডারি, তাদের যে লাইফস্টাইল ছিল, আমি মনে করি যে অনেক মেধাবী ছিল এবং আচরণ, বুদ্ধি, দীপ্তি সব কিছু ওনাদের ছিল। এখনকার কবিদের বোধহয় সেই পাঠ এবং জ্ঞানের অভিজ্ঞতা বা পড়াশোনার পাঠ অভিজ্ঞতাটা একটু কমে যাচ্ছে কি মানুষের, প্রবলভাবে বোধহয় কমছে, ফলে তাদের আচরণও তার ছাপ পড়ছে। আমি চাচ্ছি যে এমন একটা সময় আসুক যখন কেউ লেখা ছাপি না এই অভিযোগ দেবে না, বরং আমরা যে লেখা আনবো সে তরুণ হোক আর প্রতিষ্ঠিত হোক। আপনাদের জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা দেখছেন নেকটার ম্যাঙ্গো সবার জন্য অনুষ্ঠান। আশা করছি বিরতির সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নেকটার ম্যাঙ্গো সবার জন্য অনুষ্ঠান। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, যাচ্ছি নারী ঘরে বাইরে পর্বে। নতুন নতুন কবি, লেখক, সাহিত্যিক সৃষ্টিতে এই পত্রিকাগুলোর ভূমিকা কী, এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমি আমাদের দুইজন সম্মানিত সম্পাদক, তারা নিজেরাও লেখক, পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে। প্রথমে আছেন মাহফুজা শিলু, তিনি 7 রং পত্রিকার সম্পাদক এবং সহযোগী সম্পাদক, নিজে একজন ভালো লেখক। এবং আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত কথাশিল্পী, সম্পাদক নাসরিন জাহান, তিনি অন্যদিন পত্রিকার সাহিত্য সম্পাদক। দর্শক, আমরা এই দুই সম্মানিত অতিথির সঙ্গে আলাপ করছি। প্রথমে আমরা যাব, এই যে পত্রিকাগুলো বেরোচ্ছে শিলু, সেই পত্রিকার মধ্যে একটি হলো 7 রং, সেখানে শিশু কিশোরদের লেখা আপনি বেশি ছাপেন। আপনার কি মনে হয় যে আপনারা সত্যিকার অর্থে বিচার করতে পারেন মফস্বল থেকে আসা এবং রাজধানী থেকে আসা লেখকদের মধ্যে, যে কারা ভালো লিখছে, কিংবা মুখ চেনা লেখকদের লেখায় আপনারা ছাপছেন? এই ধরনের অভিযোগ কিন্তু সবসময় লেখকরা করে। কিছুটা অমূলক মনে হয়, কারণ আমি নিজে শুনিনি এই কথাটা যে আমরা মুখ চিনে করি। কারণ আমার যে সম্পাদক আছেন, শ্রদ্ধার সঙ্গে ওনার নামটা স্মরণ করছি, সুবল কুমার বণিক, উনি অসম্ভব কড়া একজন সম্পাদক। আমরা যখন সারা বাংলাদেশ থেকেই ছেলেমেয়েরা লেখে, আমরা এবং ঢাকার থেকে যখন বড়রা লেখেন, নাম আছে যাদের, আমার মনে হয় যে একই রকম একটা স্ক্রিনিং হয়। আমি নাসরিন জাহানের কাছে যাই, যে ও যে বললো যে সব লেখাই পড়ে, আপনার পক্ষে কি সম্ভব হয়? আমাদের বাড়িতে লেখক কপি পাঠাতো প্রথম দিকে, আমার একটা লেখা চাইতো তারা, তখন আমি কোনোদিনই কোনো ফুল টাইম জবে ঢুকতে চাইনি আর কি। আমার মনে হতো আমার লেখার ক্ষতি হবে, তো যার ফলে এক বছর তারা পাঠিয়েছে, খালি একটা লেখা দেন করে করে। যাক, তাদের কোনো একটা ব্যবহারে মুগ্ধ হয়ে তখন আমার মনে হলো যে আমি একটু কম সময়ে কাজ করতে পারবো, এই পত্রিকাটাতে কাজ করা যায় সাহিত্যের। আর আমার তো অবশ্যই তরুণদের লেখা, আর আমি যেহেতু লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত থেকে আসা, আমার লেখা ওই টাইপের লেখাগুলোকে গুরুত্ব দেওয়া। এখন যে মফস্বল থেকে যারা লেখা পাঠাচ্ছে, হ্যাঁ, ঢাকায় যারা লিখছে, রাজধানীতে যারা লিখছে, আপনার কি মনে হয় যে মফস্বলে লেখা এখন ডিটেরিয়েট করেছে যে কোনো কারণে? না, মফস্বলের লেখা ভালো হচ্ছে ঢাকার, ভালো হচ্ছে ঢাকার। হ্যাঁ, কারণ ঢাকায় প্রযুক্তিটা যেভাবে হুল্লোড়, শব্দ মানে হয় না, ঝংকারটা মেলা ঢাকাতেও বসে, মফস্বলেও বসে প্রায়। এখন যেহেতু প্রযুক্তি সব জায়গায় চলে গেছে, তারপর যে মফস্বল যেহেতু মফস্বলী, এখানে গেলে হালকা একটা ঘ্রাণ মফস্বলের পাওয়া যায়। এটা মফস্বল। সাহিত্য সম্পন্ন জগতে নারী যারা, সেখানে কিন্তু আমি 3-4 জনের বেশি পাইনি। সৌভাগ্যক্রমে আপনাদের দুজনকে আমি পেয়েছি। তো এই স্বল্পতা কেন, নারীদের এই এখানে অংশগ্রহণটা কম কেন? আমার একটা ধারণা যে কাজে ধরেন কোনো একটা তাৎক্ষণিক ফল পাওয়া যায় না, সেসব কাজে কোনো মানুষই নিজেরাই কোনো মানে ছেলে পুরুষ নির্বিশেষে, তো ছেলেদের অ্যাক্সেসটা একটু বেশি, ছোটোবেলা থেকে চর্চাগুলো বেশি থাকে, তারা কোনো না কোনোভাবে ঢুকে যায়, সাহিত্যেই বলেন বা খেলাধুলায় বলেন। কিন্তু মেয়েরা
ওদের ওই দরজাগুলো খোলার জন্য, যে সাহিত্য যে একটা বাতাস বা একটা জীবনকে সুন্দর করার জন্য একটা মাধ্যম, এই বোধটাই তারা তৈরি আমার মনে হয় না ওদের মধ্যে। তারপর পরে যখন দেখে যে ওটার সঙ্গে অর্থেরও অত যোগসূত্র নাই, তখন একজন স্বামী প্রবর ভাবে যে তুমি ওই গিয়ে ওই 2000 টাকা 10,000 টাকার জন্য গিয়ে সারাদিন বসে বসে এটা দিয়ে কি হয়, ওটাতে কি তোমার কি আসবে, ওই কবিতা আর গল্প পড়া তো ওইটাকে খুব সম্মানের চোখে হয়তো একসময় দেখতো না আমার ধারণা, নাহলে মেয়েরা কেন আসে না। প্রশ্ন আমার যেটা, এটা সুযোগ পেলাম একটা প্রোগ্রামে, যে আমরা যখন লেখা লিখতাম, যে মানে ইয়েতে একটা লেখা চাপা হলো দৈনিক বাংলায় আহসান হাবীবের পাতে, কবি আহসান হাবীব সাহিত্য সম্পাদক, মানে একটা বিশাল ব্যাপার, দেশের একজন সাগর মহিবত ঘোষ মানে একটা ব্যাপার, ওইখানে একটা লেখা ছাপা মানে ক্লিক করে, মানে একটা মানে এর মতো ভালো লেখা হয়। এখন আপনারা লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা পত্রিকায় সাহিত্য সম্পাদক পুরুষ, মানে একজন সাহিত্যিক, মানে একজন সাহিত্যিক পুরুষ সম্পাদক, ব্যক্তিত্ব সম্পন্ন সাহিত্য সম্পাদক, আমরা আবুল হাসনাত ছাড়া অন্য সমস্ত জায়গায় ব্যক্তিত্ব সম্পন্ন সাহিত্য সম্পাদক আহসান হাবীব। মানে এই যে শূন্যতাটা তৈরি এটা কেন? আমি যেটা বুঝি যে জীবন যুদ্ধে এত জর্জরিত, ওরা ঠিক নিজেকে তৈরির ব্যাপারটা পড়াশোনার কাছ থেকে সরে এসছে আমার মনে হয়। আমি জানি যে আলম মাহমুদ উনিও প্রুফ রিডিং করেছেন এক সময়, এত বিখ্যাত কবি, হ্যাঁ, নীরেন চক্রবর্তী প্রুফ রিডিং করেছেন, এবং বুদ্ধদেব বসু সম্পর্কে আমরা জানি যে ওনার কবিতা পত্রিকার জন্য কি নিরন্তর একটা সাধনার জায়গাটা প্রত্যেকটা ক্ষেত্রেই কমে গেছে। আমরা পৃথিবীর বহু জায়গায় বহু কিছু মেডেল নিয়ে আসছি, কিন্তু কোথায় যেন একটা সাধনার অভাব আছে। একদম সত্যি কথা, সাধনার জায়গাটা নেই। নাসরিন জাহান বলছিলেন যে এই যে সংকট তৈরি হয়েছে সম্পাদনার জগতে, এতে আমাদের প্রকৃত লেখক তৈরি করার একটা সংকট তৈরি হয়েছে অবশ্যই। এবং আমি এমনও হয় সংখ্যায় দেখা গেল যে আমি আমার লেখা চাইছে একজন একদম জাতীয় পত্রিকার 3-4টা 5টার একজন, আমি হয়তো তার নাম জিজ্ঞেস করছি তোমার এই পর্যায়ে, তারপরে আমি হয়তো একদম মূল জায়গায় গেলাম যে তাহলে তুমি তো সাহিত্য সম্পাদক, আমি তো গত বছরের রয়্যালটিটা পাইনি, আমার একটু এখনও সম্মানই চাইতে দ্বিধা লাগে। তো তোমাদের এই জাতীয় পত্রিকায় আমার একজন উঁচু স্তরে একজন শৈশবের একজন আমার মানে বন্ধু কাজ করেন, ওনাকে আমি এগুলো বিরক্ত করতে চাই না বলে আমি জিজ্ঞেস করছি যে তুমি তো সাহিত্য পড়া, আমি তো সাহিত্য সম্পাদক না, আপা সাহিত্য সম্পাদক নামটা আপনি আর দিয়েন না, ওটার পজিশনটা খুব একটা বড় না। শিলু একজন সাহিত্য সম্পাদক হিসাবে 7 রং প্রকাশ করছেন, আপনার নিশ্চয় একটা স্বপ্ন আছে এই জায়গাটা নিয়ে, এই স্বপ্নটার কথা যদি একটু বলেন। আমি চাই মানুষ শুদ্ধভাবে বাংলাটি লিখতে পড়তে পারুক। আমার আজকাল প্রায়ই মনে হয় যে আমি বোধহয় আরেকটা জীবনে চলে এসেছি। বিশ্ব সাহিত্য কেন্দ্র অনেক বর্ণাঢ্য হয়েছে, কিন্তু ওই কুটিরের মতো ব্যাপারটা নেই, ময়মনসিংহ গেলে ধন্যবাদ আপনাদের, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বাংলা সংস্কৃতির একটা বড় জায়গা হচ্ছে নৃত্য, এবং সেখানেও আমরা একটা মননশীলতা এবং সৃজনশীলতার বড় রূপ দেখতে পাই। শুধু দর্শক চলুন এবারে আমরা একটা নৃত্য দেখি। চোখেরই পলকে এত কাছে কখন এলে যে তুমি, ভালোবাসাতে বিভোর ছিলাম তাই তো বুঝিনি সারা জীবন এমনি করে চাই শুধু তোমায়, মনের ঘরে যতন করে জড়িয়ে রেখো আমায়। চোখেরই পলকে এত কাছে কখন এলে যে তুমি, ভালোবাসাতে বিভোর ছিলাম তাই তো বুঝিনি নিশি হয়ে যায় ভোর, চোখে তোমারই ঘর, স্বপ্নে সাজালে তুমি প্রাণেরই শহর। নিশি হয়ে যায় ভোর, চোখে
পৃথিবীতে চাই না তো কিছু। যেখানেই যাও মন নেয় পিছু পিছু, যত আশা পেল ভাষা তোমারই ভালোবাসা। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আমরা আজকে যে বিষয় নির্বাচন করেছিলাম সাময়িকীর সাহিত্য এবং পত্রপত্রিকার সাহিত্য। মফস্বল থেকে যে লেখাগুলো আছে সেগুলো তারা ছাপবেন, ঢাকার লেখকদের লেখাও ছাপবেন। একটা সমন্বয় প্রয়োজন। এই সমন্বয় না থাকলে আমাদের সাহিত্যের যে বাস্তব রূপ সেটি আমরা পাবো না, আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। সেজন্য আমি মনে করি আমাদের সকলের দায়িত্বশীল হতে হবে, এই জায়গায় দায়িত্বশীল হতে হবে জাতি গঠনের ক্ষেত্রেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকে নেকটার ম্যাঙ্গো সবার জন্য অনুষ্ঠান। ধন্যবাদ।